প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি এডিটোরিয়াল লেটারের ফরম্যাট নিয়ে, অর্থাৎ একটা এডিটোরিয়াল লেটার কেমন হয়। তোমরা সকলেই জানো এডিটোরিয়াল লেটার কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ক্লাস 8 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ো, তোমাদের সকলের ইংরেজি সিলেবাসের সঙ্গে কম বেশি এডিটোরিয়াল লেটারটা যুক্ত হয়ে আছে। তোমরা সকলেই জানো এডিটোরিয়াল লেটার কেমন হয়, এর কোথায় কি লিখতে হয়, কারণ এর পূর্বে তোমরা বেশ কয়েকবার এটা শিখেওছো। তো আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা বিষয় আলোচনা করব। যেমন আমরা সকলেই এডিটোরিয়াল লেটার লিখতে জানি, কিন্তু পরীক্ষায় লেখার পরে কেন আমাদের স্যারেরা ফুল মার্কস দেয় না। আর এই ফুল মার্কস না দেওয়ার পিছনে বেশ কয়েকটা রিজন কাজ করে। দেখো, প্রত্যেকটা জিনিস আপডেট হচ্ছে। একটা সময় ছিল যখন যারা আমাদেরকে এখন শেখাচ্ছেন তারাও স্টুডেন্ট ছিল। তো সেই সময় বা আজ থেকে 10 বছর বা 20 বছর আগে আমাদের ওই টিচাররা ওনারা যেভাবে রাইটিংটা শিখেছিল, আজ পর্যন্ত এই 2025-এর শেষে এসেও প্রত্যেকটা টিচার ঠিক সেইভাবেই আমাদেরকে এডিটোরিয়াল লেটার শিখিয়ে আসছেন। এবং এইভাবে যুগের সঙ্গে নিজেদেরকে আমরা আপডেট করতে না পারার জন্য আমরা যখনই পরীক্ষার খাতায় যে কোনো এডিটোরিয়াল লেটার বা কোনো পার্সোনাল লেটার লিখে আসি, আমরা সেই কাঙ্ক্ষিত নাম্বার পাই না। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের এডিটোরিয়াল লেটারের মধ্যে সমস্ত ভুলভ্রান্তিকে দূর করে একটা প্রপার ফরম্যাট তোমাদেরকে শিখিয়ে দেব, যাতে করে আজকের ভিডিওটি দেখার পরে তোমাকে আর কোনো দিনের জন্য এডিটোরিয়াল লেটার নিয়ে কোনো ভাবনা থাকবে না। অর্থাৎ আমি তোমাকে কথা দিতে পারি, আজকে ভিডিওটি দেখার পরে বা এই ভিডিওর মধ্যে যে ফরম্যাটটা তোমাদেরকে প্রোভাইড করব, এটা মুখস্থ করার পরে পৃথিবীর মধ্যে যত রকমের এডিটোরিয়াল লেটার হয় সমস্ত লেটার তুমি চোখের পলকে লিখে দিতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো আমরা এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমেই আসি যে এডিটোরিয়াল লেটার যদি তোমাদের পরীক্ষায় আসে তুমি কেমনভাবে শুরু করবে। তো স্টার্টিং পয়েন্টটা আমরা দেখে নেই। দেখো, প্রথমে আমি দুটো লাইনে একটা অ্যাড্রেস দিয়েছি। আমরা যারা পরীক্ষার খাতা এডিটোরিয়াল লেটার নিয়ে লিখে আসি না, যে নাম্বারটা আমরা কম পাই, এই কম নাম্বার পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এই জায়গাটা। কারণ এই জায়গাটা দেখো, আমি যে দুটো অ্যাড্রেস দিয়েছি বা 2 লাইনে বা দুটো লাইনে আমি যে অ্যাড্রেসটা তুলে দিয়েছি, তোমরা এর আগে কোনো দিন তোমরা লেখোনি আমি জানি। তো কেন লেখোনি? কারণ আমাদের টিচাররা আমাদেরকে শেখায় বা বহু দিন থেকে শিখিয়ে আসা হচ্ছে কি, যে শুরু করতে হয় যেহেতু এডিটরকে, তাই টু দ্য এডিটর দিয়েই লিখতে হয়। কিন্তু আসলে না, আমরা যদি 2025 সালে এসে আপডেটেড ফরম্যাটটাকে একবার ফলো করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে ব্যক্তি চিঠিটা লিখছেন এডিটরকে, সেই ব্যক্তির ঠিকানাটা সবার উপরে লিখতে হয়। আর এটাই গ্র্যান্টেড চিঠির জন্য সবথেকে বেশি উপযুক্ত। তো প্রথমে তাই তোমরা অবশ্যই তোমাদের নিজের ঠিকানা লিখবে। নিজের ঠিকানাটা কেমন লিখবে? প্রথমে এখানে নিজের ভিলেজ দেবে। আমার ভিলেজের নাম হচ্ছে শম্ভুনগর, তাই আমি এখানে শম্ভুনগর লিখেছি। তারপরে তোমার যে পুলিশ স্টেশন মানে তোমার থানা, অবশ্যই তুমি এখানে ভিলেজ বা পোস্ট অফিস বা পুলিশ স্টেশন এরকম আলাদা করে কিছু লিখবে না। তুমি কি করবে, তোমার গ্রামের যেটা নাম সেই নামটাই এখানে হুবহু লিখবে। তারপর তোমার যে থানা বা পুলিশ স্টেশন সেটাকেও লিখে দেবে, দিয়ে আবার একটা কমা চিহ্ন দেওয়ার পরে তোমার প্যারা চেঞ্জ করে পরে তোমার জেলার নাম। আমার জেলা দক্ষিণ 24 পরগনা, আমি শর্টে করে দিয়েছি 24 PGS সাউথ। আর তারপরে আমার যে পিন নাম্বার 743611। তো তোমরা অবশ্যই তোমাদের নিজের জেলা এবং পিন নাম্বার লেখার পরে এই 2 লাইনে তুমি তোমার নিজের ঠিকানা, অর্থাৎ যে সেন্ডার্স অ্যাড্রেস মানে যিনি পাঠাচ্ছেন এই সেন্ডার্সের যে অ্যাড্রেস, এটাকে তোমরা লিখবে। তোমরা কোনোভাবেই প্রথমে অর্থাৎ চিঠির শুরুতে টু দ্য এডিটর দিয়ে শুরু করবে না, কারণ এই ছোট্ট ভুলটার কারণে আমরা প্রত্যেকবার যখন এডিটোরিয়াল লেটার লিখে আসি আমাদেরকে নাম্বার কেটে নেয়। তো এইটা লেখার পরে অর্থাৎ সেন্ডার্স যে অ্যাড্রেস আছে এটা লেখার পরে তোমরা তোমাদের যে শিখে আসে যে ফরম্যাটটা সেই মতো ব্যবহার করবে টু দ্য এডিটর। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখনই কোনো চিঠি লিখি চিঠির মধ্যে নাকি 6টা করে পার্ট লিখতে হয়। হ্যাঁ, অবশ্যই 6টা পার্ট লিখতে হয়, তবে সেটা পার্সোনাল লেটারের ক্ষেত্রে। কিন্তু এডিটোরিয়াল লেটার বা এই জাতীয় কোনো অফিসিয়াল লেটার যদি লিখতে দেওয়া হয়, কোনো দিন তোমরা 6টা ফর্ম বা 6টা পার্ট তোমরা লিখবে না। কারণ সমস্ত অফিসিয়াল লেটারের ক্ষেত্রে আমরা 7টা পার্ট লিখি, একটা পার্ট আমাদেরকে বেশি লিখতে হয়।
তো চলো এরপরে আমরা কি বললাম যে প্রথমে নিজের ঠিকানা বা সেন্ডার্স অ্যাড্রেস কেমন করে লিখতে হবে, নিজের গ্রামের নাম, তারপরে থানার নাম, তারপরে হচ্ছে তোমার জেলা এবং তারপরে পিন নাম্বার দিয়ে একটুখানি জায়গা তুমি তোমার খাতায় তোমার এই আঙুলটাকে এই রকম করে রাখবে, যতটা জায়গা ছাড়বে তার নিচ থেকে লিখবে। যেহেতু আমি বোর্ডে লিখছি তাই একটু বেশি জায়গা ছেড়ে দিয়েছি, তো একটু জায়গা ছাড়ার পরে তুমি কি করবে, উপরের লাইনে লিখবে টু, তার নিচে লিখবে দ্য এডিটর। টু দ্য এডিটর দেওয়ার পরে তুমি কি করবে, যে খবরের কাগজের যে এডিটরের কাছে তুমি লিখতে চাইছো, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, তোমাদের যে মাধ্যমিকের কোশ্চেন বা তোমাদের ক্লাসের যে কোশ্চেন দেওয়া হয় ওখানে যে এডিটরের যে খবরের কাগজের যে নাম বা নিউজ পেপারের যে নাম সেই নামকে মেনশন করা হয় না, তাই তুমি তোমার নিজের মনের মতো যে কোনো একটা নিউজ পেপারের নাম অ্যাড করে দিতে পারো। তো আমাদের মানে ভারতবর্ষের মধ্যে একটা বিখ্যাত নিউজ পেপার হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, আমি টাইমস অফ ইন্ডিয়ার নাম দিয়ে দিয়েছি। এই টাইমস অফ ইন্ডিয়া বা নিউজ পেপারের নাম দেওয়ার পরে ঠিক তার নিচে একই সঙ্গে এই নিউজ পেপারের অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। তো অ্যাড্রেসটা দিয়েছি কি, যে 102 এসসি রোড বা শরৎ চ্যাটার্জি রোড, শর্টে দিয়েছি কি এসসি রোড, তারপরে নিচে দিয়েছি কলকাতা 7,09,000। তো তুমি চাইলে আমার যে এখানে সে মানে যে রিসিভার যে অ্যাড্রেসটা আছে বা টু দ্য এডিটরের পরে যে জায়গাটা লেখা আছে এটাকে হুবহু তুমি লিখে দিতে পারো কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। তো এটা লেখা হওয়ার পরে তাহলে প্রথমে আমরা লিখলাম হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, যিনি পাঠাচ্ছেন তার ঠিকানা অর্থাৎ তোমার নিজের ঠিকানা, এবং তারপরে কি করবে তোমরা টু দ্য এডিটর দিয়ে এডিটরের যে ঠিকানা তারা নিউজ পেপারের নাম দিয়ে তার ঠিকানাটাকে তোমরা লিখে দেবে, দিলে তোমাদের চিঠির 2 নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেল। তো প্রথম পার্ট হচ্ছে নিজের যে অ্যাড্রেস যেটা আছে ওটা হচ্ছে 1 নম্বর পার্ট, তারপরে এডিটরের নাম, তার নিউজ পেপার এবং তার যে ঠিকানা আছে সেটা হচ্ছে এটা 2 নম্বর পার্ট। এটা হয়ে গেলে তোমরা আরও একটু জায়গা ছেড়ে দেবে, ঠিক এই আঙুলটা বসালে যতটা জায়গা প্রয়োজন হয় অতটা জায়গা ছাড়ার পরে তুমি চিঠির 3 নম্বর পার্ট লিখবে, সেটা হচ্ছে ডেট। অবশ্যই এই ডেটকে মেনশন করবে এবং প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোন ডেট লিখব, সকলেই যেন অন্য কোনো ডেট এখানে লিখতে লাগে না, এখানে সেই ডেটটাই লিখতে লাগে যেই দিন তুমি এই চিঠিটা লিখছো। তো আজকে 6/11/2025 আমি আজকের তারিখটা এখানে লিখে দিলাম। তো চিঠির 3টে পার্ট আমরা এখানে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এরকম করে যদি 7টা পার্টকে আমরা একের পর এক পাই টু পাই লিখতে পারি তাহলে এই চিঠির জন্য যে 10 নম্বর করে বরাদ্দ করা হয় পৃথিবীর কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। তো প্রথমে আমরা সেন্ডার্স অ্যাড্রেস লিখলাম, তারপর রিসিভার্স অ্যাড্রেস দিয়ে দিলাম এবং তারপরেই আমরা ডেট দিয়ে দিলাম। এই ডেট দেওয়ার পরে কি করব, যে জিনিসটা এক্সট্রা আমাদের আসে, অর্থাৎ কি যে বললাম যে যখন আমরা পার্সোনাল লেটার লিখি তখন আমাদের 6টা করে পার্ট হয়, আর যখন কোনো অফিসিয়াল লেটার লিখি তখন আমাদের 7টা পার্ট। কেন হয় 7টা পার্ট? একটা পার্ট বেশি, সেটা হচ্ছে এই সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা কি লিখব, সাবজেক্টে তোমাদের বানিয়ে লেখার কিচ্ছু নেই, তোমাদের যে কোশ্চেন দেওয়া হবে এই কোশ্চেনের মধ্যে যে বিষয়ে তোমাদেরকে এই যে চিঠিটা লিখতে বলা হবে সেই বিষয়টাকে নিয়ে এখানে ছোট্ট করে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এর আগে তো আমরা অনেক ফরম্যাট শিখেছিলাম এবং ফরম্যাটটা শিখেছি বাড়িতে ঠিক, খাতায় প্র্যাকটিস করেছি ঠিক, মুখস্থ করেছি, কিন্তু পরীক্ষায় যখন লেখার চেষ্টা করেছি তখন আর লিখতে পারিনি। তবে হ্যাঁ, আজকে তোমাদেরকে বলে রাখি এই রকম ধারণা তোমাদের আজকের ভিডিওর পর থেকে আর হবে না, এটা আমি কথা দিতে পারি। কারণ আজকে ভিডিওর শেষে আমি এই সেম ফরম্যাটকে কাজে লাগিয়ে তোমাদের আরও বেশ কয়েকটা লেটার নিয়ে করিয়ে তারপরে দেখাবো যে আদৌ এই ফরম্যাটটা কাজ করে কিনা বা কেমনভাবে কাজ করে, বা এই ফরম্যাটকে লিখলে বা এই ফরম্যাটকে কাজে লাগিয়ে যদি আমরা কোনো লেটার তৈরি করি তাহলে সেই লেটার থেকে আমরা কত নাম্বার পেতে পারি তা তোমরা এই ভিডিও থেকেই ধারণা পেয়ে যাবে। তো কি বললাম, আমাদের অফিসিয়াল লেটারে যে এক্সট্রা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কি সাবজেক্ট। এই সাবজেক্টটা দেওয়ার পরে তোমার চিঠিতে বা তোমার যে কোশ্চেন পেপারে যে বিষয়ে চিঠি লিখতে বলা হবে সেই বিষয়টা ছোট্ট করে এই পাশে এর মধ্যে লিখে রাখার চেষ্টা করো। এই সাবজেক্ট লেখার পরেই তোমাদের আলোচ্য চিঠির 4 নম্বর পার্টটাও কমপ্লিট হয়ে গেল। তো যখন 4 নম্বর পার্টও কমপ্লিট হয়ে গেল এরপর আসি আমাদের 5 নম্বর পার্ট। কি লিখবো আমরা সেই 5 নম্বর পার্টে? তো দেখো ছোট্ট করে লেখা আছে এখানে আরও সামান্য 2টো ওয়ার্ড, কি আছে, রেসপেক্টেড স্যার। তো অবশ্যই আমাদের যে নিউজ পেপারের যারা ডিরেক্টর থাকেন বা যারা এডিটর থাকে বেশিরভাগ ক্ষেত্রে স্যার হয়, তোমরা চাইলে ম্যাডাম লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট স্যার লিখলে বেশি ভালো বা সুইটেবল। তো এখানে লিখবে কি রেসপেক্টেড স্যার। এটাকে কি বলা হয়, ইংরেজিতে এটাকে বলে স্যালুটেশন। স্যালুটেশন মানে প্রথমে শ্রদ্ধা জানাতে হয়। তো রেসপেক্টেড স্যার বা শ্রদ্ধেয় স্যার লেখার পরে আমরা কি করব, পরবর্তী আমাদের যে মূল যে পার্ট বা আমাদের চিঠির যে মেন বডি সেটাকে লিখব। তো এই রেসপেক্টেড স্যার লেখার পরে আমাদের আলোচ্য চিঠির 5 নম্বর পার্টটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমরা কত সহজে 5টা পার্টকে কমপ্লিট করে দিলাম। আর এইভাবে যদি আমরা 7টা পার্টকে হুবহু কমপ্লিট করতে পারি
অবশ্যই 10 নাম্বার তোমার স্যার দিতে বাধ্য। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা মোবাইল দেখে বা তোমরা ভিডিওটি দেখে বোঝার সাথে সাথে কাছে একটা খাতা এবং কলম রেডি করে রাখো। এই যে ফরম্যাটটা আমি এখানে লিখে দিচ্ছি, এই ফরম্যাটটাকে তোমার খাতার মধ্যে সুন্দর করে ইনক্লুড করো। এবং আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এডিটোরিয়াল লেটার নিয়ে তোমাদের কোনো রকম কোনো সমস্যা যত দিন তুমি বাঁচবে কোনো দিন তোমার হবে না। অর্থাৎ তুমি নিজে শিখবে, নিজের পরীক্ষায় কাজে লাগাতে পারবে। শুধু তাই নয়, তোমার যে ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও তুমি শেখাতে পারবে। এবং যখন তোমার বয়স হয়ে যাবে, মানে যখন তুমি বৃদ্ধ হবে, তোমার যে নাতি বা তোমার যে নাতনি যারা হবে তাদেরকেও শেখাতে পারবে। তো সেই জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, তাই এটাকে মন দিয়ে শেখো এবং শেখার সঙ্গে সঙ্গে নিজের খাতায় লিখে ওটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। তো চলো এবার চলে আসি আমরা চিঠির যে মেন যে পয়েন্ট, চিঠির মেন বডি, মানে চিঠির মধ্যে আমরা কি লিখবো। দেখো এখানে আমি বেশ কয়েকটা জিনিস লাইন লিখে রেখেছি। এই লাইনগুলো তোমরা পৃথিবীর কোনো গ্রামার বইতে পাবে না। এই লাইনগুলো কোনো এআই থেকে বা কোনো জায়গা থেকে কপিরাইট বা কপি করা নয়, এগুলো সম্পূর্ণ আমার নিজের বানানো কয়েকটা লাইন। এবং তোমাদের কথা দিচ্ছি যে এই লাইনগুলো লিখলে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হতে পারে না। তো আমি এই লাইনগুলো অনেক ভাবা চিন্তার পরে বা অনেক কিছু তথ্য বিশ্লেষণ করার পরে এই লাইনগুলো এখানে অ্যাড করেছি। এবং কি লাইন অ্যাড করেছি অবশ্যই তোমরা দেখলে বা শুনলে জানতে পারবে। তো শুরুতে আমরা কি দিয়েছি, আমরা সকলেই জানি কারোর সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয় বা একটু ভালো কথা বলে শুরু করতে হয়। তো ফার্স্ট লাইনে আমি লিখেছি অ্যাট ফার্স্ট ইউ টেক মাই রেসপেক্ট অ্যান্ড বো। রেসপেক্ট মানে কি, রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, আর বো মানে হচ্ছে প্রণাম। তো বলা হচ্ছে কি যে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই রেসপেক্ট অ্যান্ড বো, বলছে প্রথমেই আপনি আমার কি নেবেন, শ্রদ্ধা নেবেন আর প্রণাম নেবেন। তো যখন এডিটরকে আমরা লিখছি না, প্রথমে যদি এই কথাটা বলতে পারি নিঃসন্দেহে উনি খুশি হবেন। তাই তিনি লিখেছে কি অ্যাট ফার্স্ট ইউ টেক মাই রেসপেক্ট অ্যান্ড বো, মানে প্রথমেই কি করবে, আমার শ্রদ্ধা আর আমার প্রণাম নেবে। তো এরপরে আসি আমরা সেকেন্ড লাইন বা দ্বিতীয় লাইনে কি লিখবো। তো অবশ্যই কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে নিজের পরিচয় দিয়ে তারপরে কথা বলা উচিত। তো প্রথমে আমি কি করলাম, আমাদের যে এডিটর যিনি ছিলেন তাকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানিয়ে অনেক কিছু করলাম। আর শ্রদ্ধা প্রণাম করার কোনো কিছু দরকার নেই। এবার আমরা কি করব, আমার নিজের পরিচয় দিয়ে শুরু করব। তো এখানে আমি লিখেছি কি যে আই এম স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র বা ছাত্রী। আর কি বলছে যে অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং সেই সঙ্গে, অ্যাজ ওয়েল অ্যাজ কথার অর্থ হচ্ছে সেই সাথে। তো কি বলছে আই এম স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র বা ছাত্রী, অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সাথে। সেই সাথে আমি কি বলছি, এ ডেলি রিডার, একটা প্রত্যেক দিনের পাঠক বা একটা প্রত্যাহিক পাঠক। কিসের পাঠক, বলছে অফ ইউর নিউজ পেপার। আর সেখানে টাইপিং মিস্টেকের জন্য ইউরটা আসেনি, তোমরা লিখে নেবে যে অফ ইউর নিউজ পেপার। তো এখানে কি বলছে আমি স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র বা ছাত্রী, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সাথে কি আমি বলছে এ ডেলি রিডার মানে একটা প্রত্যাহিক পাঠক, অফ ইউর নিউজ পেপার মানে আপনার খবরের কাগজের। মানে আমি এডিটরকে কি বলছি যে আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী, কিন্তু আমি কি করি, আমি প্রত্যেকদিন আপনার খবরের কাগজ পড়ি। তো ধরো তোমাদের বাড়ির কাছে কোনো একজন সিনেমার সেলিব্রিটি বা কোনো একটা বড় ক্রিকেট বা ফুটবলের প্লেয়ার এসছে, তো তুমি তাহলে প্রথমে কি করবে, নিঃসন্দেহে তুমি ছুটে যাবে, দৌড়ে গিয়ে তাকে ধরে কি বলবে যে ভাই বিগ ফ্যান, তাই না। তো এই কথা বললে ঠিক যেমন তুমি যে ভাবো বা তুমি জানো কি এই যে বিগ ফ্যান কথাটা বললে ওই সেলিব্রিটি নায়কটা বা ওই যে সিনেমার যে নায়ক বা ওই যে ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যিনি আছেন নিশ্চয়ই তিনি খুশি হয়ে তোমার সঙ্গে কথা বলবে, তাই না। তাই আমরা দ্বিতীয় লাইন এরকম একটা লাইন অ্যাড করেছি কি যে আই এম স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র বা ছাত্রী, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সঙ্গে ডেলি রিডার অফ ইউ নিউজ পেপার, আমি আপনার খবরের কাগজের একজন প্রত্যাহিক পাঠক। কারণ আমরা জানি যদি আমরা এই কথাকে ওনাকে না বলি তাহলে উনি হয়তো বুঝবে কি যে আমি ওনার খবরের কাগজ পড়ি না, তাই আমার চিঠিটাকে পাশে নিয়ে রেখে দিতে পারে, আমার চিঠিটা না পড়তে পারে। সেই জন্য এই সুন্দর লাইনটা আমরা অবশ্যই লিখবো। এবং এটা লেখার পরে আমরা 3 নম্বর লাইন কি করব যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট, কি বলছে যে আই স্ট্রংলি বিলিভ, নট অনলি বিলিভ, বলছে আমি কি করি, স্ট্রংলি বিলিভ করি মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কি বিশ্বাস করি, বলছে দ্যাট মানে যে কি বলছে যে ইউর নিউজ পেপার মানে আপনার খবরের কাগজ, বলছে অলওয়েজ ডেসক্রাইবস মানে সব সময়ের জন্য বর্ণনা করে দ্য রিয়েল অ্যান্ড নেসেসারি ইনফরমেশন, মানে কি দ্য রিয়েল মানে সত্য, অ্যান্ড নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। বলছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার এই খবরের কাগজ না এটা কি করে, এটা সব থেকে সত্যি যে জিনিস সেটা আর তার সঙ্গে প্রয়োজনীয় যে জিনিস সেটা এটা বিশ্লেষণ করে বা সেটা নিয়েই কি করে, খবর করে। তো সেটাই এখানে বলছে, কারণ আমরা জানি এই লাইনটাও যদি আমরা তুলে দেই অবশ্যই এডিটর খুশি হবে। আর ইন্ট্রোডাকশন লাইনে এডিটরকে খুশি করতে যদি আমরা পারি তারপরে এডিটর আমাদের চিঠিটাকে পড়বে এবং আমাদের যে সমস্যা সেটা নিয়ে উনি কাজ করার চেষ্টা করবে। তাই আমরা তৃতীয় লাইনে ঠিক সেম এরকম আরও একটা লাইন লিখেছি
কি, যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইউর নিউজ পেপার অলওয়েজ ডিসক্রাইবস দ্য রিয়েল অ্যান্ড নেসেসারি ইনফরমেশন, আপনার খবরের কাগজ সবসময়ের জন্য সত্য এবং প্রয়োজনীয় যে ইনফরমেশন বা তথ্য সেগুলোকে তুলে ধরেন। তো অবশ্যই এই যে লাইনগুলো আমি বলছি, এই লাইনগুলো তোমরা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে লিখতে পারবে। সেই জন্য এখানে বেশ কয়েকটা লাইন তুলে দিয়েছি, যে লাইনগুলো এখন আমি তোমাদেরকে শেখাচ্ছি। এই প্রত্যেকটা লাইন তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারকে তোমরা লিখবে, এবং তারপরে ওই চিঠির বিষয়ে কোথায় কি লিখবে সব কিছু আমি ক্লিয়ার বলছি একের পর এক। তো তৃতীয় লাইন যখন তোমাদের লেখা হয়ে যাবে, এরপর আসি চতুর্থ লাইনে কি লিখবে। তো চতুর্থ লাইনে কি বলা হচ্ছে, যে দ্যাটস হয়, মানে এই কারণে, এই কারণে কি হয়েছে, বলছে আই ওয়ান্ট, মানে আমি চাই, আমি কি চাই, বলছে টু শেয়ার, বলছে এই কারণে আমি শেয়ার করতে চাই, মানে আমি ভাগ করে নিতে চাই। কি শেয়ার করতে চাই, বলছে মাই প্রবলেম, আমার সমস্যা, থ্রু ইউর নিউজ পেপার, আপনার খবরের কাগজের মাধ্যমে। তো কি বলছে, যে আমি জানি আপনার খবরের কাগজ সবসময়ের জন্য যেটা সত্য সেই, আর যেটা প্রয়োজনীয় সেই তথ্যগুলো তুলে ধরে, আর এই কারণেই আমি আপনার খবরের কাগজের মাধ্যমে আমার সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। তো লাইনটা এখানে ক্লিয়ার হয়েছে। এখানে কি বলছে তাহলে, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু শেয়ার মাই প্রবলেম থ্রু ইউর নিউজ পেপার, যে আপনার খবরের কাগজে আমি আমার যে সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে চারটে লাইন, অবশ্যই এই চারটে লাইন তোমরা একটা প্যাসেজ করে বা একটা প্যারাগ্রাফ করে তোমরা এই যে মানে মেন বডি যখন শুরু করবে, রেসপেক্টেড স্যার লেখার পরে তোমরা লিখবে। হ্যাঁ, এখানে আরও একটা কথা মনে রাখবে, রেসপেক্টেড স্যার লেখার পরে অ্যাট ফার্স্ট যখন তুমি লিখবে, যে জায়গা থেকে লেখা শুরু করবে তার পরের লাইনটা একটু বাম দিকে সরে আসবে, কারণ আমরা জানি প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু ডান দিকে চেপে লিখতে হয় এবং পরের লাইনটা একটু বাম দিকে চেপে লিখতে হয়। তো এই ফরম্যাটটাকেও বা এই যে রুলসটা আছে ওটাকেও তোমরা ফলো করো। তো এই চারটে লাইন যখন তোমাদের লেখা হয়ে যাবে, এরপরে তোমরা কি করবে, এরপরে আমি বাংলায় লিখেছি দেখো, বলছে এরপর চিঠির মূল বিষয় নিয়ে 4-5টা লাইন লিখবে। মানে এরপরে তোমাকে কোন বিষয়ে চিঠি লিখতে বলা হয়েছে সেটাকে তুমি কোশ্চেনে দেখবে, এবং তারপরে 3-4টা বা 4-5টা লাইন, খুব বেশি লেখার দরকার নেই, কারণ সকলেই যেন তোমাদের ওয়ার্ড লিমিট থাকে 100, মানে 100। অর্থাৎ এডিটর তো উনি একজন গণমান্য ব্যক্তি, তাই না, ওনাকে তো আর এত বড় লেটার লিখে বা চিঠি লিখে ওনার সময় তুমি নষ্ট করতে পারো না। আর যদি তুমি বেশি বড় লেটার লেখো, ওই লেটার কোনোদিন তিনি পড়বেন না। সেই কারণে অবশ্যই আমাদের সমস্ত অফিসিয়াল লেটারগুলোকে একদম ছোট করে বা একদম শর্ট করে লেখা দরকার। আর এই শর্ট করে লিখে ওর মধ্যেই যদি আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলোকে তুলে দিতে পারি বা তুলে ধরতে পারি, তাহলেই আমাদের পুরো নাম্বার পাওয়ার জন্য ওটা যথেষ্ট। তো এরপরে কি বলছে, চিঠির মূল বিষয় নিয়ে 4-5টা লাইন এখানে লিখবে। মানে এই 4টা লাইন যখন তোমার লেখা হয়ে যাবে, তারপরে চিঠির বিষয় নিয়ে তুমি 2-3টা লাইন বা 4টা লাইন এর মাঝখানে লেখার চেষ্টা করবে, এবং এই 4টা লাইন লেখার পরে তুমি চিঠিটা শেষ করবে কেমন করে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, বলছে কি থ্রু ইউর নিউজ পেপার, মানে আপনার খবরের কাগজের মাধ্যমে। অবশ্যই প্যারা চেঞ্জ করে লিখবে, তাই আমি করে দিয়েছি যে থ্রু ইউর নিউজ পেপার, মানে আপনার খবর কাগজের মাধ্যমে আই উড রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করব কার কাছে, বলছে টু দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, মানে সরকারি কর্তৃপক্ষের কাছে। দেখো, এডিটরকে আমি চিঠি লিখলাম যে আমার বাড়ির পাশে রাস্তাটা খারাপ হয়ে গেছে, বা আমার এলাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে, বা আমার এলাকায় বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেকলেস ড্রাইভিং হচ্ছে, আপনি কিছু করুন, তাই না। এইটা দেওয়ার পরে বা এই চিঠিটা পড়ার পরে অবশ্যই যিনি এডিটর আছেন তিনি এসে আমাদের রাস্তাটা ঠিকও করবেন না, আমাদের একটা কল বসাবেন না। তো কাজটা কিভাবে হবে, আমরা যে চিঠিটা পাঠালাম, এই চিঠিটা পড়ার পরে ওই এডিটর যিনি আছেন উনি আমাদের এই চিঠিটা পড়ার পর এটাকে নিয়ে একটা আর্টিকেল লিখবেন তার খবরের কাগজে। আর এই আর্টিকেলটা লেখার পরে যখন মার্কেটে খবরের কাগজটাকে ছড়ানো হবে, তখন সরকারি কর্তৃপক্ষের লোকেরা যারা আছেন তারা খবরটাকে পড়বে, পড়ে তারা বুঝতে পারবে আরে এখানে তো কি রাস্তা ঠিক করার প্রয়োজন, এখানে পানীয় জলের সমস্যা হচ্ছে। তাই তারা সরকারি কর্তৃপক্ষের লোকেরা আপনার এরিয়ায় এসে বা তোমাদের এরিয়ায় এসে তোমাদের যে সমস্যা আছে সেটাকে সমাধান করার চেষ্টা করবে। অবশ্যই তোমাদের এডিটর কোনো সমস্যার সমাধান করতে পারে না বা তিনি করবেন না। তো এখানে আমরা কি বলছি, যে থ্রু ইউর নিউজ পেপার, আপনার খবরের কাগজের মাধ্যমে আই উড রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করবো বা আমি অনুরোধ করবো টু দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, মানে সরকারি কর্তৃপক্ষের কাছে। কি অনুরোধ করছি, বলছে কি দে উড টেক অ্যাকশন, মানে তারা অ্যাকশন নিক, মানে তারা প্রতিক্রিয়া নিক, কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই ফ্রেজটাকে তোমরা লিখবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। অর্থাৎ আমরা শেষ লাইনে কি লিখছি, যে আপনার খবরের কাগজের মাধ্যমে আমি সরকারি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব তারা আমার এই সমস্যা সমাধান করার চেষ্টা করুক। তো এই লাইনটা লিখলেই আমাদের চিঠির মূল বডি শেষ হয়ে যাবে, এবং মূল বডি শেষ হওয়ার পরে আমরা কি করব, আরও সুন্দর করে স্টার্টিং পয়েন্টটা যেমন আমরা সুন্দর করেছি, আমরা ফিনিশিং পয়েন্টটাও সুন্দর করব। কেন, কারণ আমরা একটা লাইন সবাই জানি, যার সব ভালো তার শেষ ভালো, তাই না। তো আমরা প্রথমে সুন্দর করেছি, মাঝখানেও সুন্দর করেছি, তাহলে শেষটা আমাদের সুন্দর করতে হবে। তো শেষে আমরা কি করব, দেখো শুধুমাত্র ইউর সিনসিয়ারলি বা ইউর ফেথফুল এরকম দেবো না, এর উপরে আমরা আরও একটা লাইন লিখবো। অবশ্যই লিখবে লাইনটা যে থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ মানে কি, যে ধন্যবাদ জ্ঞাপন করবো আমরা।
অবশ্যই তোমরা থ্যাঙ্কিং ইউ কথাটা লিখবে, কারণ সমস্ত অফিসিয়াল বা ফর্মাল লেটারের ক্ষেত্রে এই থ্যাঙ্কিং ইউ কথাটা ব্যবহার করা একটা বাধ্যতামূলক বা এটা ব্যবহার করা আমাদের উচিত। তো এরপরে আমরা কি করলাম তাহলে, আমাদের যখন মূল বডি শেষ হয়ে গেল বা যখন আমরা প্যারা চেঞ্জ করে শেষ পার্টটাও লিখলাম, তারপরে আমরা থ্যাঙ্কিং ইউ কথাটা লিখলাম। তো এখানে আমরা কি দেখলাম যে টোটাল আমাদের যে প্যাসেজটা হবে বা মূল যে বডিটা হবে সেখানে 3টে প্যারাগ্রাফ হবে। প্রথম প্যারাগ্রাফে এই 4টা লাইন, শেষ প্যারাগ্রাফে এই 2টো লাইন, এবং তারপরে মাঝখানে কি হবে, মাঝখানে ওই চিঠির মূল বিষয় নিয়ে তুমি নিজের মতো একটা প্যারাগ্রাফ করে ভুলভাল যাই পারো ওখানে লিখে দেবে। কারণ ভুল লিখলে দেখো তোমাকে বড় যে 2 থেকে 3 নাম্বার কেটে তোমাকে 7 নাম্বার দেবে, আর যদি টোটাল ওটা কিছু নাই লেখো তাহলে তোমাকে ফরম্যাট লেখার জন্য বড় যে 2 নাম্বার দেবে, এর বেশি দেবে না। তাই অবশ্যই ভুলভাল যাই পারো চিঠির বিষয় নিয়ে এখানে যা তা করে, বা যদি কিছুই না পারে তুমি অন্তত কোশ্চেনটাকে তুলে দিয়ে আসো যদি তুমি এতই দুর্বল হও। তবে আমি বিশ্বাস করি বা আমার মনে হয় তোমরা কেউ এতটা দুর্বল নয়, কারণ তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করো বা তোমরা লিখতে পারবে, এবং একটুখানি এখানে যদি লিখতে পারো এই লেখাটাই তোমাকে সম্পূর্ণ চিঠিতে প্রায় 7-8 নাম্বার দেওয়ার জন্য যোগ্য হবে, যদিও তুমি এর মধ্যে ভুল করো। কারণ ওই ছোট্ট এক জায়গায় ভুল ছাড়া আমরা সম্পূর্ণ চিঠির মধ্যে আর কোথাও কোনো ভুল করিনি। তো এখানে কি বলছে তাহলে, আমরা থ্যাঙ্কিং ইউ লেখাটা ঠিক একটুখানি আগে যেরকম বলেছি, যখন তোমরা ফাঁকা করবে বা যখন একটু লাইন ছেড়ে লেখার চেষ্টা করবে, নিজের আঙুলটাকে এরকম বসিয়ে যতটা জায়গা ছাড়ে ততটা জায়গা ছেড়ে লিখবে। তোমার খাতায় ওই রকম একটু জায়গা ছেড়ে নিয়ে তারপর থ্যাঙ্কিং ইউ লিখবে। যেহেতু তোমার বোর্ডে এখানে আর জায়গা নেই তাই আমি এটাকে চেপে লিখেছি বা কাছাকাছি করে লিখেছি, একটু ছেড়ে দিয়ে থ্যাঙ্কিং ইউ লিখলে তারপরে আবার একটা আঙুল বসাবে, একটু জায়গা ছেড়ে দিয়ে লিখবে ইউর সিনসিয়ারলি। ইউর সিনসিয়ারলি বা এখানে তোমরা মনে করলে ফেথফুলি লিখতে পারো বা অবিডিয়েন্টলিও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা লিখবে। লেখার পরে লাইন চেঞ্জ করে এখানে লিখবে নিজের নাম। তো আমার যেটা নাম, আমি এখানে কিছু লিখিনি, শুধু নিজের নাম বলে লিখে রেখেছি। তো তোমরা যখন এই চিঠিটা তৈরি করবে বা যখন এই ফরম্যাটটাকে নিয়ে ইউজ করবে, অবশ্যই সবার শেষে একেবারে শেষ জায়গায় এসে নিজের নামটাকে দিয়ে তুমি এই সম্পূর্ণ চিঠিটা শেষ করবে। এবং চিঠিটা শেষ করার পরে দেখো আমরা যতগুলো লাইন লিখেছি কোনো একটা জিনিস আমাদের ডান দিক থেকে শুরু হয়নি, সমস্ত জিনিস কি করেছি আমরা বাম দিক থেকে শুরু করেছি এবং সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা লিখেছি। এবং আমি যেহেতু বোর্ডে লিখেছি হয়তো তাই সুন্দর করে দেখাতে পাচ্ছি না জিনিসটা তোমাদেরকে, তোমরা যখন নিজেদের খাতায় লিখবে না এটা এর থেকে প্রায় 100 গুণ সুন্দর হবে। আর এই সৌন্দর্যটা একটা জিনিস মনে রাখবে, রাইটিং স্কিল শুধু লেখার জন্য নয়, স্কিল মানে দক্ষতার জন্য তোমাকে নাম্বার দেওয়া হয়। তাই তোমার হাতের লেখা, তোমার এই যে লেখা সাজানোর যে স্টাইল, এই সমস্ত কিছু যখন তুমি এক সাইডে সবগুলো সাজিয়ে চেপে লিখতে পারবে, অবশ্যই তোমাকে ভালো নাম্বার দেওয়ার জন্য স্যার উদ্বুদ্ধ হবেন বা তিনি খুশি হয়েই তোমাকে নাম্বার দেবেন। মনে রাখবে তোমরা যে যখন কোনো অফিসিয়াল বা ফর্মাল লেটার আমরা লিখবো, আমরা কোনো দিন সেই চিঠির কোনো পার্টকে আমরা ডান দিকে লিখবো না। ডান দিকে শুধু পার্সোনাল লেটারে লেখা যায়, আর অন্য কোনো লেটার বা ফর্মাল বা অফিসিয়াল যেগুলো আছে সেগুলো ডান দিকে কোনো কিছু লেখা যায় না। আমাদের কিছু টিচার আমাদেরকে হয়তো শেখায় যে যে থ্যাঙ্কিং ইউ বা ইউর সিনসিয়ারলি যে জায়গাটা ওটাকে ডান দিকে লিখলে নাকি ভালো হয়, না ভালো হয় না, অবশ্যই তোমরা বাম দিকে লিখবে। কারণ 2025-এর লেটেস্ট আপডেট অনুযায়ী একদম আমাদের যে ফরম্যাটটা যেটা আমাদের দেওয়া হয়েছে বা সরকারি কর্তৃপক্ষ যেটা পছন্দ করে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিশেষ করে যে জিনিসটা পছন্দ করে, সেই জিনিস অনুযায়ী বা সেই আর্টিকেল অনুযায়ী তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকটা পার্ট তোমরা বাম দিকে চেপেই লিখবে। এটা তোমার লেখার গুণগত মান যেমন সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হবে, সম্পূর্ণ চিঠিটাও তোমার প্রপার হবে, মানে স্যারের নাম্বার কাটার মতো কোনো জায়গা তোমার খাতায় আর থাকবে না। তাহলে আমরা পুরো ওভারঅল যদি ফ্রেমটাকে দেখি বা ফরম্যাটটাকে দেখি, এখানে আমরা কি দেখলাম যে সবার প্রথমে নাম্বার 1 আমরা শুরু করবে কি দিয়ে, যে নিজের ঠিকানা, নিজের গ্রাম, থানা, নিজের জেলা আর পিন নাম্বার দিলাম, 1 নাম্বার পয়েন্ট আমাদের হয়ে গেল। তারপরে আমরা কি 2, তারপরে দা এডিটর পর লাইনে, তারপর খবরের কাগজের নাম, খবরের কাগজের যে এডিটর যিনি আছেন তার ঠিকানা, সেই সঙ্গে তার যে জেলা দিয়েছে তার পিন নাম্বার, এই কটা জিনিসকে নিয়ে কি আমাদের 2 নাম্বার পার্টকে আমরা কমপ্লিট করে দেবো। এটা দেওয়ার পরে আরেকটু ছেড়ে 3 নাম্বার পার্টে কি এখানে কিছুই নেই, জাস্ট শুধু ডেট, যেদিন তোমরা পরীক্ষা দেবে সেই দিনের ডেটটা তোমরা লিখে দেবে, দিলে 3 নাম্বার পার্টও কমপ্লিট। এটাও যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা আরও একটু জায়গা ছেড়ে সাবজেক্ট বলে লিখে তোমাকে যে বিষয়ে চিঠি লিখতে বলা হবে সেটাকে এখানে লেখার চেষ্টা করবে, করলে তোমাদের 4 নাম্বার পার্টও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর আরও একটু জায়গা ছেড়ে দিয়ে 1 আঙুল আবার কি করবে, রেসপেক্টেড স্যার কথাটা লিখলে তোমার 5 নম্বর লাইনও কমপ্লিট। আর 5 নম্বর লাইন কমপ্লিট হলে এখানে বললাম 3টে প্যারা করে, প্রথম প্যারা এই 4টে লাইন, পরের প্যারায় নিজের মতো করে 2-3টা লাইন লিখবে, তারপরে প্যারা আবার আমার যে কমন লাইন 1টা বা 2টো আছে এই লাইনটাকে আবার লিখে দেবে। দিলে এই 3টে প্যারাগ্রাফের মধ্যে তুমি সম্পূর্ণ চিঠির মূল বডিকে লিখে নেবে। এবং মূল বডি লেখা হয়ে যাওয়ার পরেই একেবারে নিচে এখানে কি বাম দিকে থ্যাঙ্কিং ইউ কথাটা লিখবে, তার নিচে ইউর সিনসিয়ারলি বা অবিডিয়েন্টলি বা ফেথফুলি যে কোনো একটা লেখার পরে নিজের নাম দিয়ে দেবে। দিলেই তোমার সম্পূর্ণ চিঠিটা প্রপারলি হয়ে যাবে বা পুরো চিঠিটা শেষ হয়ে যাবে একদম সঠিকভাবে বা নিখুঁতভাবে। এর পরে আসি যে আমরা আজকে যে আলোচ্য ফরম্যাটটা শিখলাম,
এই ফরম্যাটটা সত্যিকারের অর্থে কাজে লাগে কিনা। তো যেহেতু তোমাদের প্রথমেই কথা দিয়েছি যে ফরম্যাটটাকে কাজে লাগিয়ে দেখাবো, তাই তোমাদেরকে আমি এরপর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব এবং সেটা কেমন করে কাজ করে এটা দেখলেই তুমি এর পরবর্তীকালে যত এডিটোরিয়াল লেটার তোমার সামনে আসবে চোখের পলকে এক নিমিষেই লিখে দিতে পারবে। তো চলো, স্ক্রিনের উপর আমি বেশ কয়েকটা কোশ্চেন শেয়ার করছি, একটু দেখে নাও। টোটাল 4টা কোশ্চেন এখানে অ্যাড করেছি। তো প্রথম কোশ্চেনটা কি হচ্ছে, নাম্বার 1 বলছে কি যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি। মানে তোমার এরিয়ায় যে কথাটা আমি চিঠি লেখার সময় বলছিলাম, মানে তোমার এরিয়ায় রাস্তার যে কন্ডিশন সেটা খুব খারাপ, তাই এই কন্ডিশন খারাপ রাস্তা নিয়ে তুমি এডিটরের কাছে একটা চিঠি লিখতে পারো বা একটা চিঠি লেখো। এছাড়াও আরও একটা কোশ্চেন দিয়েছি কি বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম ইন ইউর লোকালিটি। মানে তোমার যে এরিয়া আছে বা লোকালিটি আছে সেখানে পানীয় জলের সমস্যা, এই নিয়ে তুমি এডিটরকে একটা চিঠি লেখো। তো এই যে কোশ্চেনগুলো বলছি না, এর আগে বেশ কয়েকবার মাধ্যমিকে কোশ্চেনগুলো এসেছিল। শুধু মাধ্যমিক নয়, যারা তোমরা গ্র্যাজুয়েশন করছো জানো তোমাদের যে এইচএসসি পেপার আছে, এই এইচএসসি পেপারে এগুলো নিয়েই কোশ্চেন আসে। তো আমিও যখন গ্র্যাজুয়েশন করেছিলাম আমার 6th সেমিস্টারের যে এইচএসসি বলে যে পেপারটা ছিল সেখানে আমার এখনও পর্যন্ত মনে আছে আমি যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি এই কোশ্চেনটার অ্যান্সার করে এসেছিলাম। তো এটাকে আমরা নাম্বার 1-এ অ্যাড করেছি। 2 নাম্বার কি বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম ইন ইউর লোকালিটি। মানে তোমার এরিয়ায় যে পানীয় জলের সমস্যা এই নিয়ে এডিটরকে একটা চিঠি লেখো। এরপর 3 নম্বর পয়েন্টে কি দেওয়া হচ্ছে বা কোশ্চেন কি হচ্ছে বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস ইন ইউর লোকালিটি। তো তোমার যে এরিয়া আছে ওখানে কি হয় যে রেকলেস ড্রাইভিং মানে বেপরোয়া যে গাড়ি চালানো হয়, মানে লোকজন যে গাড়ি চালায় না লাগাম ছাড়া গাড়ি চালানো, তো এই বিষয়ে রিপোর্ট বা অভিযোগ করে তুমি এডিটরের কাছে একটা চিঠি লেখো। এছাড়াও আমরা 4 নম্বর একটা কোশ্চেন অ্যাড করছি, সেটা হচ্ছে কি বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট লোড শেডিং ইন ইউর লোকালিটি। মানে তোমার এরিয়ায় না এই যে কারেন্ট আছে, কারেন্টের প্রচণ্ড লোডশেডিং প্রবলেম হয়, মানে মিনিটে মিনিটে বা ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যায়, এই নিয়ে তুমি এডিটরের কাছে একটা চিঠি লেখো। তো এই যে 4টে কোশ্চেন আমি অ্যাড করেছি, কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও এবং এই 4টে কোশ্চেন, এই 4টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেনকে আমি বেছে নেব এবং সেই কোশ্চেনটা আজকে এই ফ্রেম দিয়ে বা ফরম্যাট দিয়ে লেখার চেষ্টা করব এবং লিখলে কি হয় তা তোমাদের সামনে দেখাবো। এবং একটা লেখার পরে যে বাকি 3টা থাকবে এই 3টা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে যখনই সময় পাবে বাকি 3টা কোশ্চেন নিয়ে তোমরা নিজের মতো করে প্র্যাকটিস করা বা নিজের মতো করে সমাধান করার চেষ্টা করো। তো চলো আমরা শুরু করে দেই পরবর্তী উদাহরণটা নিয়ে। তো আমরা প্রথম যে কোশ্চেন আছে ওটাই বেছে নেই, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি। তো এই কোশ্চেনটা যদি আমাদের পরীক্ষা আসে বা এরকম কোশ্চেন যদি আমাদেরকে দেওয়া হয় আমরা কেমন করে অ্যান্সার করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদের কি বলেছিলাম, চিঠি তোমাদের যাই আসুক তোমরা প্রথমেই নিজের যে ঠিকানা সেটাকে লিখবে। তো আমি নিজের যে গ্রাম দিয়েছিলাম তুমি অবশ্যই তোমার নিজের গ্রাম, তারপরে নিজের ঠিকানা, তারপরে তোমার জেলা এবং পিন নম্বর দিবে এবং 2 লাইনের মধ্যে অবশ্যই এই 2 লাইনের মধ্যে তুমিও ঠিক আমার মতো করে তোমার ঠিকানাটা লিখে নেওয়ার চেষ্টা করো। মনে রাখবে তোমাদের যে ব্যাড কন্ডিশন নিয়ে আসুক বা গুড কন্ডিশন নিয়ে আসুক বা বিউটিফুল কন্ডিশন ওটা বিষয় নয়, তোমাদের যাই নিয়ে আসুক যদি দেখো তোমার লেটারের মধ্যে বা চিঠির কোশ্চেনের মধ্যে এডিটর কথাটা উল্লেখ আছে, মানে এই ছোট্ট ওয়ার্ড EDITOR এই যে কথাটা এটা যদি তোমার উল্লেখ করা থাকে অবশ্যই এখান থেকে আর এই পর্যন্ত একটা জিনিস তোমার কিছু চেঞ্জ করা লাগবে না, যা আছে তুমি হুবহু এখানে পেস্ট করতে পারো, কপি করো পেস্ট করো, কোনো সমস্যা নেই। তো এই আগের মতোই বা ফরম্যাটে ঠিক যেরকম আমরা শিখেছি সেমভাবেই সেই ফরম্যাটের লাইনগুলোই আমরা 2টো লাইন আমরা লিখছি, নিজের যে লাইন বা নিজের যে ঠিকানা এটা লেখার পরে অবশ্যই আমরা একটু ছাড় দেবো, দিয়ে আবার সেই টু দ্য এডিটর, সেই টাইমস অফ ইন্ডিয়া, সেই একই ঠিকানা, এগুলো তো থাকলোই। তারপরে আমরা কি লিখলাম যে ডেট, তো সেই ডেট আমাদের বসানো আছে, আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আসছি সাবজেক্ট, এখানে আমাদের যে একটু লেখার বিষয় আছে তাই না, তো এখানে আমাদের কিছু লিখতে হবে না, যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে বলেছিল কি যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি। তাই আমি কি করব এখানে ছোট্ট করে লিখবো কি যে ব্যাড কন্ডিশন অফ রোড, ব্যাড কন্ডিশন। যখন আমরা এই যে সাবজেক্টের লাইনগুলো যখন আমরা লিখবো অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের সামনেরগুলো আমরা বড় হাতের দেবো। তো ব্যাড কন্ডিশন, কন্ডিশন, ব্যাড কন্ডিশন অফ রোড, দেখো লেখা হয়ে গেছে। এই ব্যাড কন্ডিশন অফ রোড এইটুকু লিখলেই আমাদের সাবজেক্টের যেটা পার্টটা আছে বা সাবজেক্টটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই লাইনটা ছাড়াও তোমরা চাইলে নিজের মতো করে ইউনিকভাবে একটা লাইন লিখতে পারো, যেমন কি যে অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং অফ ব্যাড কন্ডিশন রোড, এটাও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই, আরও সুন্দর হবে। তো সাবজেক্ট লেখার পরে যদি তোমাদের কঠিন লাগে তোমরা চিঠির মধ্যে যে কোশ্চেনের মধ্যে যে বিষয়টা বলা হবে সেই বিষয়টা হুবহু লিখে দেবে, এখানেও কোনো সমস্যা নেই, এটা দিলেও এনাফ। তো এটা লেখার পরে আবার সেই রেসপেক্টেড স্যার দিয়ে দিলে সেই 4টা লাইন
কোনো চেঞ্জ করিনি, দ্বিতীয়বার পড়ে আবার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। একই লাইন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই সেই লাইনগুলো তোমরা লিখে দেবে। এবং তারপরে যে মেন যে পয়েন্ট বলছে এরপর চিঠির মূল বিষয় নিয়ে 4 থেকে 5টা লাইন লিখবে। তো চলো, যেহেতু আমাদের কোশ্চেনটা আজ কি নিয়েছিল যে অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি, তো আমি এই যে ব্যাড কন্ডিশন অফ রোড নিয়ে 3 থেকে 4টা লাইন নিজের মতো করে লেখার চেষ্টা করি। এই লেখাটা দেখলে কেমন করে আমি লিখছি এটা তোমরা মানে ফলো করো, এবং এই ফলোটা দেখে তোমরা নিজের মতো করে তোমরা অন্য কোনো চিঠি তোমাদের সামনে যখন দেওয়া হবে সেটাও লেখার চেষ্টা করো। তো অবশ্যই তোমরা যখন এই চিঠির মাঝখানের যে পার্টটা বা চিঠির বিষয় যখন তোমরা লিখতে যাবে, তখন প্রথমেই বা প্রথম লাইনেই তোমার যে সমস্যাটা সেটাকে এক লাইনে বর্ণনা করার চেষ্টা করবে। তো যেহেতু আমি আজকে চিঠিটা লিখছি কি নিয়ে, যে আমার এরিয়ার রাস্তা খারাপ সেই নিয়ে, তো সেই বিষয়ে প্রথম লাইনটা আমরা লিখে নিই। যেহেতু আমার মাঝখানে জায়গা নেই, তাই আমি পাশে ডান দিকে উপরের দিকে একটু লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো। প্রথম লাইনে আমি এডিটরকে কি বলবো, যে স্যার আমার এলাকায় যে রাস্তা আছে না তার কন্ডিশনটা খুব খারাপ। তো এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি কি হয়, তো চলো লিখে নেই। প্রথমেই কি বলবো, যে যখন মাঝখানে যে প্যাসেজটা আমরা লিখবো তার ফার্স্টে আমরা লিখছি কি, যে স্যার, SIR স্যার, দেওয়ার পরে কি একটা কমা দেবো, দিয়ে কি লিখবো, যে দ্য কন্ডিশন অফ রোড ইন আওয়ার লোকালিটি is very poor, POOR পুওর। অবশ্যই তোমরা পুওর কথাটা লিখতে পারো। তো কেন পুওর কেন লিখেছি, কারণ আগে দেখো একবার ব্যাড কথাটা ইউজ করেছি, তো আরও একবার যদি ব্যাড কথা ইউজ করি এখানেও, তাহলে খুব সুন্দর দেখতে লাগবে না বা শুনতে সুন্দর লাগবে না। তাই এখানে কি বললাম প্রথম লাইনে, স্যার দ্য কন্ডিশন অফ রোড ইন আওয়ার লোকালিটি ইজ ভেরি পুওর, মানে প্রথম লাইনে স্যারকে বলছি স্যার আমার এরিয়ায় যে রাস্তা আছে না সেই রাস্তার কন্ডিশনটা খুব খারাপ। তারপরে কি আমার রাস্তা সম্পর্কে আরও 2-1 লাইন লিখি। এরপর আমরা স্যারকে কি জানাবো, যে স্যার আমাদের যে রাস্তা আছে না সেই রাস্তার উপরে অনেক বড় বড় গর্ত বা ছোট বড় গর্ত ভর্তি। তো এটাকে যদি আমি ইংরেজিতে লিখি কি হবে, যে স্যার স্যারটাকে লিখেছি, আর লেখার দরকার নেই। তো এর পরের লাইনে আমরা কি লিখবো, যে দেয়ার, THERE দেয়ার আর কি বলছে কি মেনি, MANY মেনি, পথলস, POTHOLES পথলস। এই পথলস মানে কি, পথলস মানে হচ্ছে রাস্তার উপরে থাকা যে গর্ত সেইগুলোকে বোঝানো হয়। তো কি লিখছি, দেয়ার আর মেনি পথলস, মানে এখানে অনেকগুলো গর্ত আছে। কোথায়, যে অন দ্য রোড, ON THE দ্য ROAD রোড। দেখো এই ছোট্ট ছোট লাইনে আমরা লিখবো, বেশি বড় লাইন লেখার দরকার নেই, কারণ ছোট লাইন লিখলে আমাদের ভুল হওয়ার চান্সটা কম। তো প্রথম লাইনে কি বললাম, স্যার দ্য কন্ডিশন অফ রোড ইন আওয়ার লোকালিটি ইজ ভেরি পুওর, মানে আমার এরিয়ার যে রাস্তা আছে না এটা খুব খারাপ কন্ডিশন। তারপর লাইনে আমরা কি বললাম, যে দেয়ার আর মেনি পথহোলস অন দ্য রোড, মানে আমাদের যে রাস্তায় এই রাস্তার মাঝখানে কি আছে, অনেক ছোট বড় গর্ত আছে। এবার আমরা কি দেবো, এবার আমরা একটু যদি অন্যরকম লাইন দিই, যে লোকজনেরা তারা কি করছে না, ভালোভাবে তারা ড্রাইভিং করতে বা গাড়ি চালাতে পারছে না, তাই না। তাহলে লাইনটাকে যদি আমরা ইংরেজিতে লিখি কি হবে, পিপল, PEOPLE পিপল, ARER unable, UNABLE unable, TO2DRIVE unable to drive properly, PROPERLY। তো পিপল আর আনএবল টু ড্রাইভ প্রপারলি কথার অর্থ কি, যে লোকজন যারা আছে না তারা কি করছে, বলছে আনএবল টু ড্রাইভ, তারা গাড়ি চালাতে পারছে না। কেমন করে বলছে, প্রপারলি মানে ঠিকঠাকভাবে। তো যে লোকজনের তারা গাড়ি চালায় ওরা ঠিক করে গাড়ি চালাতে পারছে না। তো যেহেতু আমি রাস্তার খারাপ কন্ডিশন নিয়ে লিখছি, তাই প্রথম লাইনে বললাম স্যারকে যে স্যার আমার রাস্তার কন্ডিশন খারাপ, তারপরে বললাম রাস্তার মাঝখানে গর্ত, আবার বললাম কি, যে লোকজন ঠিক করে স্যার গাড়ি চালাতে পারছে না। এরপরে আমরা কি করব, আরও একটা লাইন আমরা লিখবো, যে লাইনটা শোনার পরে স্যার বা ওই এডিটর যিনি আছেন তিনি অবশ্যই আমাদের রাস্তার যে কন্ডিশন খারাপ এটা নিয়ে ক্লিয়ার ধারণা পাবে। তো এখানে আমরা পরের যে শেষ লাইন আরও একটা লিখতে পারি কি, যে ইন দিস, IN THIS দিস, ইন দিস মানে কি এই কিসে, রেইনি সিজন, RAINY রেইনি সিজন, SEASON সিজন। আমরা সকলেই জানি যখন বর্ষাকাল আসে আমাদের রাস্তাগুলো বেশি খারাপ হয়। তো কি লিখেছি, যে ইন দিস রেইনি সিজন, মানে এই যে বর্ষা ঋতুতে কি হয়েছে, দেখো দ্য কন্ডিশন, THE দ্য কন্ডিশন, CONDITION কন্ডিশন। এবার দেখো আমরা কি করব, আমরা একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, যে দ্য কন্ডিশন হ্যাজ, হ্যাজ কি হয়েছে, বিকাম, BECOME বিকাম। এটা কেমন হয়েছে, দ্য মোর, MORE মোর মানে হচ্ছে আরও বেশি, কেমন, WORAC ওর্স মানে খারাপ। তো কি বলছে এখানে, যে ইন দিস রেইনি সিজন মানে এই বর্ষাকালে, দ্য কন্ডিশন মানে এই অবস্থাটা, হ্যাজ বিকাম মোর ওর্স মানে অনেক বেশি বা আরও বেশি খারাপ হয়ে গেছে। তো এই যে 4টে লাইন লিখেছি এর বেশি আমাদের লেখার দরকার নেই।
কারণ অবশ্যই তিনি অফিসিয়াল পার্সন, তাই ওনাকে যদি আমি অনেক বড় চিঠি লিখি ওনার পড়ার মতো সময় নেই, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডও চায় না যে তুমি এরকম বড় একটা লেটার বা বড় একটা চিঠি কম্পোজ করো। তো এখানে আমরা কি এই 4টা লাইন লেখার পরে আবার এই 4 লাইন সুন্দর করে প্যারাগ্রাফ করে লিখবো। এটা লেখার পরে আবার যে লাইনটা, এই যে থ্রু ইউর নিউজ পেপার, আপনার খবরের কাগজের মাধ্যমে আই উড রিকোয়েস্ট টু দ্য অথরিটি অফ গভর্নমেন্ট দে উড টেক অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারা যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে কি করুক বা এটাকে নিয়ে তারা চেষ্টা করুক বা এটাকে রিপেয়ার করার চেষ্টা করুক। তো এটা দেওয়া হয়ে গেল। তো মাঝখানে যে পার্টটা ছিল সেই পার্টটা আমি লিখে দিলাম। আবার কি তারপরে এই যে পরের পার্টটা আছে এটাও তোমরা লিখে দেবে। দেওয়ার পরে আবার সেই থ্যাঙ্কিং ইউ দিয়ে শুরু করবে বা শেষ করবে, থ্যাঙ্কিং ইউ দেবে। আবার নিজের যে কি আছে ইউর সিনসিয়ারলি লেখার পরে নিজের নামটা লিখে দেবে। তো আমি আমার নাম শেষবারের মতো লিখে দিচ্ছি এখানে। তো অবশ্যই তোমরা তোমাদের নিজেদের নাম এই যে বক্স বা এই যে জায়গাটা আছে ইউর সিনসিয়ারলির নিচেই একদম লিখে দেবে, দিলেই তোমার চিঠি পুরো রেডি। তো এখানে আমরা কি দেখলাম তাহলে, আমাদের যে সম্পূর্ণ ফরম্যাটে টোটাল 2 জায়গায় আমাদের কারেকশন করতে হবে বা 2 থেকে 3 জায়গায়। এই যে ঠিকানাটা আছে না, এটা যে আমার ঠিকানা যেটা আমি লিখে রেখেছি, তুমি মনে করলে আমার ঠিকানাটাই কপি পেস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ যে এক্সামিনার তোমার খাতাটা দেখবে তিনি কোনো দিনের জন্য দেখবে না যে তুমি কোন ঠিকানায় বাস করো বা কিছু, তাই অবশ্যই তুমি নিজের ঠিকানা লিখতে পারো বা এই ঠিকানা লিখে দাও, কোনো সমস্যা নেই, ওটা কেউ দেখবে না। আর এই ডেটটা এটা চেঞ্জ করলে ভালো, চেঞ্জ করা দরকার, যেটা এটা তো চেঞ্জ করবেই তুমি। আর বিশেষ করে যে 2 জায়গায় তোমার চেঞ্জ করা বা 2 জায়গায় কাজ করার দরকার, সেটা হচ্ছে প্রথম সাবজেক্টে যে বিষয় লিখতে বলা হয়েছে ওই বিষয় কোশ্চেন থেকে একটু বুঝে শুনে 1 লাইন বা ছোট্ট কয়েকটা ওয়ার্ড লেখার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের মেন যে সমস্যা বা মেন যে পার্ট লিখতে হয় তার মধ্যে একটা। তো সাবজেক্ট লেখার পর আমাদের আর কিছুই নেই, শুধু মেন বডি যে 3টে যে পার্ট হয়, প্রথম আর শেষেরটা দেয়া আছে, মাঝখানেরটা নিয়ে এরকম ছোট্ট করে 3 থেকে 4 লাইন বা 2টো লাইন তুমি লিখে দেবে। দেওয়ার পরে দেখবে কি তোমার সম্পূর্ণ চিঠি কমপ্লিট। তো শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই আমাদের যে কোনো এডিটোরিয়াল লেটারকে আমরা সহজেই এই একটা সিঙ্গেল একটা ফরম্যাটকে কাজে লাগিয়ে আমরা করতে পারি। তো আমি তোমাদের সামনে ফরম্যাটকে শেখানোর পরে ছোট্ট একটা কোশ্চেন নিয়ে বা এই যে ব্যাড কন্ডিশন অফ রোড নিয়ে এটাকে নিয়ে তোমাদের লিখে দেখিয়ে দিলাম যে কেমন হয় এই চিঠিটা। তো এর ছাড়াও তোমাদের আরও আমি 3খানা কোশ্চেন সামনে শো করেছিলাম, সেই 3টে কোশ্চেন তোমরা নিজেদের খাতায় লেখো এবং সেই 3টে কোশ্চেন একই ফরম্যাট দিয়ে মুখস্থ করার পরে প্র্যাকটিস করে দেখো আদৌ এটা কাজ করছে কিনা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বা এই ফরম্যাটটি যদি তোমাদের সত্যিকার অর্থে কাজে লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।